প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে। ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে জামায়াত আমির। সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব মির্জা ফখরুল। দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি নাসিরউদ্দিন পাটোয়ারি। একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত। লন্ডন, ঢাকা, যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সাপ্তাহিক সাময়িকী দি ইকোনমিস্ট বলেছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছেন। সোমবার প্রকাশিত সর্বশেষ সংখ্যার এক বিশ্লেষণে সাময়িকীটি উল্লেখ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পর ৬০ বছর বয়সী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে সম্ভাব্য দাবিদার। প্রতিবেদনে বলা হয় এটি হবে ১৮ মাস আগে সংঘটিত এক গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন, যার মাধ্যমে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। দ্য ইকোনমিস্টের মতে গণতন্ত্রে প্রত্যাবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা তৈরি হবে। সাময়িকীটি উল্লেখ করে ২০০৮ সালের পর বাংলাদেশে কোনো যথাযথ নির্বাচন হয়নি এবং প্রায় ৪০% ভোটার কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর গবেষক শাফকাত মুনিরের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বহু বছর ধরে মানুষের ভোটের কোনো বাস্তব মূল্য ছিল না, তবে এবার রাজধানীর সড়ক জুড়ে নির্বাচনী প্রচার চোখে পড়ছে। বিশ্লেষণে আরও বলা হয়, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই নির্বাচন তত্ত্বাবধানই হবে শেষ দায়িত্ব। সাময়িকীটির মতে অধিকাংশ মানুষ একমত যে অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করেছে এবং ভবিষ্যতে স্বৈরতন্ত্র রোধে কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাব দিয়েছে। গাজীপুর, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসনামলে অনেক নেতার ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে। ক্ষমতায় যাওয়ার পর কয়েক বছরের ব্যবধানে অনেক নেতার সম্পদ ৭০০ থেকে ৮০০ গুণ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি অভিযোগ করেন। মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, উন্নয়ন হয়েছে দুই ধরনের, একটি জনগণের জন্য, অন্যটি রাজনৈতিক নেতাকর্মীদের জন্য। জনগণের নামে উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় যেখানে শ্রমিক বা সাধারণ পরিবারের সন্তানও মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে। পরিবার কেন্দ্রিক ও উত্তরাধিকার ভিত্তিক রাজনীতির অবসান ঘটানোর অঙ্গীকার করেন তিনি। ইনসাফের ব্যাখ্যায় জামায়াত আমির বলেন, ন্যায্য অবদানের যথাযথ মূল্যায়নই ইনসাফ, সবাইকে সমান করে দেওয়াই ন্যায় বিচার নয়। তিনি যুবসমাজকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ তাদের হাতেই তুলে দিতে চান তারা। ঠাকুরগাঁও, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আগামী ৫ বছরের জন্য বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে, তবে ভুল সিদ্ধান্ত দেশকে আবারও সংকটে ফেলতে পারে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। ভোটের সময় বিভ্রান্তির আশঙ্কার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের সময় নানাভাবে অপপ্রচার চালানো হয় এবং কাছের মানুষও ভুল বোঝাতে পারে। ভোটকে তিনি পবিত্র আমানত আখ্যা দিয়ে বলেন, কোনো ধরনের কৌশল বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এই আমানত রক্ষা করতে হবে। তিনি অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করেও ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। স্বাধীনতাযুদ্ধ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তি। এই যুদ্ধ দেশকে স্বাধীনতা ও ভূখণ্ড দিয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, ৭১কে পেছনে ফেলতে চাওয়া মানে জাতির অস্তিত্বকে অস্বীকার করা।
মির্জা ফখরুল আরও বলেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধ গণতন্ত্র উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার প্রশ্নে বিএনপি আপসহীন। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই দলটি দেশকে সামনে এগিয়ে নিতে চায়। ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন, সংসদে নির্বাচিত হলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দেশব্যাপী মাদক ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিতে চান। মঙ্গলবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন দোয়া করতে যেন সংসদে গিয়ে তিনি মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখতে পারেন। এ সময় নাম উল্লেখ না করে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে নাসির উদ্দিন পাটওয়ারি অভিযোগ করেন নির্বাচনী সময়ে একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তিনি আহ্বান জানান যেন কোনো রাজনৈতিক নেতা বা সংগঠন কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে না দেওয়া, কারণ এতে পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে। তিনি বলেন নির্বাচনের সময় ভোটারদের উচিত মাদক ও অস্ত্রের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। চলমান সহিংসতা ও হুমকির অভিযোগ তুলে তিনি দাবি করেন এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে তার ওপর ডিম নিক্ষেপের ঘটনার কথাও উল্লেখ করেন নাসির উদ্দিন পাটওয়ারি। ওই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান। কক্সবাজার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহম্মদ অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। মঙ্গলবার চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি বলেন জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। তবে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এ ধরনের প্রচেষ্টা মেনে নেবেন না বলেও তিনি মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি দাবি করেন সম্প্রতি জামায়াতের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দিয়েছে। তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভূমিকা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার এই চেষ্টা ইতিহাস বিকৃতিরই অংশ। তবে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে এবং এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির এই নেতা বলেন স্বাধীনতার পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। রাজনৈতিকভাবে শালীন ভাষায় হলেও দৃঢ় অবস্থান নেওয়াই তাদের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।